নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি সরগরম প্লাস। আর শুভ্রজিতের সঙ্গে আমি দেবস্মিতা। ভোটমুখী পশ্চিমবঙ্গে সরগরম শনিবার। অভিষেক থেকে শুভেন্দু, মিঠুন, সুকান্ত মজুমদার কে নেই ময়দানে। একজন যখন বিজেপি সাংসদের মধ্যে বিষধর সাপ দেখতে পাচ্ছেন, অপরপক্ষ তখন পাল্টা মারের দাওয়ায় দিচ্ছেন। শুভ্রজিৎ, তুমি বলছো দাওয়াই দিচ্ছেন, আমি বলছি পেটাচ্ছেন। সন্দেশখালীতে পুলিশ পেটালো তৃণমূল কর্মীর অনুগামীরা। তবে বঙ্গ রাজনীতিতে আজকের দিনে সব থেকে বেশি আলোড়ন ফেললো তৃণমূলের মৌসুম বদল। এ নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তার জন্য আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে শুভ্রজিৎ, তুমি যেরকম শুরুতেই বললে সরগরম শনিবার, শাসক থেকে বিরোধী প্রত্যেকেই ময়দানে নেমে পড়লো, একে অপরকে আক্রমণ করলো। তবে কে কোথায় কাকে কোন ভাষায় আক্রমণ করলো, শুরুতে প্রতিবেদন রাখবো, তারপর আলোচনায় আসবো। দেখুন। आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय अब आ गया है। হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তাতে কি রাজ্যে বিধানসভা ভোটের দামামা যেন বেজে গেছে। নতুন বছরের শুরু থেকেই চরমে উঠেছে বাকযুদ্ধ, আর সমান তালে চলছে হুমকি হুঁশিয়ারি। কেউ যখন ক্ষমতায় থাকতে মরিয়া, কেউ তখন আবার ক্ষমতায় আসতে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে রণসংকল্প সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শনিবার আলিপুরদুয়ারে চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগের দিনের মতো এদিনও তার সভামঞ্চে তৈরি করা হয়েছিল র্যাম্প। সেখান থেকেই বিজেপি সাংসদদের সাপের সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। मौका मिलेगा तो आप ही को काटेगा। इस बार तृणमूल को पूरी ताकत के साथ आप जिताएंगे। फिर अगर आपको नहीं लगा कि भाई तृणमूल को जिता के फायदा नहीं हुआ, फिर आपको 29 में वोट देने का मौका मिलेगा। हटा देना। যখন এইভাবে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পরিবর্তন সংকল্প সভা থেকে হুঁশিয়ারি দিতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন। তাহলে দুটো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে। আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। শনিবার ধূপগুড়িতে পরিবর্তন সংকল্প সভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। টিএমসির অ্যাকচুয়ালি পুরো নামটা কি জানেন? টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা টেরার তৈরি করা ছাড়া কিচ্ছু জানে না। মিঠুন চক্রবর্তীর নামে জীবনে একবারই এমপি লেখা ছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এমপি। একটা অকৃতজ্ঞ, বেঈমান, দলবদলু, সুবিধাবাদী, গিরগিটি, তার আবার মুখে সব কথা কিসের? এসবের মধ্যেই বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি। একদিকে চলছে এসআইআর এর শুনানি পর্ব, অন্যদিকে হুমকি হুঁশিয়ারিতে সরগরম ভোটমুখী পশ্চিমবঙ্গ। শুভেন্দু ভট্টাচার্য, সোমনাথ দাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, পরিবর্তনের ডাক দিচ্ছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। পরিবর্তন সংকল্প সভা একের পর এক করছে। এরকম একটি পরিবর্তন সংকল্প সভা থেকে আজকে ভাটপাড়ায় একেবারে জঙ্গল রাজ এই রাজ্যে চলছে, যার পরিবর্তনের জন্য বিজেপিকে আনা দরকার বলছেন তিনি। কি বললেন দেখুন। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে, আর কেউ কেউ মস্করা করে বলতেন সমোসা মে আলু আর বিহার মে লালু। আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি জয় হয়ে গেছে অঙ্গ। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। আমি তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্রের কাছে আসবো। জঙ্গল রাজের কথা যখন শুভেন্দু অধিকারী বলছেন, দর্শকদের মনে করিয়ে দেব, খোদ প্রধানমন্ত্রী এই রাজ্যে এসে এই রাজ্যে মহা জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করেছিলেন। একটা ছোট্ট পরিসংখ্যান দর্শকদের দিই।
বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী 15ই ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি এই 1.5 মাসে প্রায় 17,000 সভা করতে চলেছে বিজেপি, জনসভা এবং একই সঙ্গে পথসভা মিলিয়ে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার তন্ময়দা, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য যাকে বলে আদা জল খেয়ে নেমে পড়েছে বিজেপি, এবং এপ্রিলে সেই পরিবর্তন আসতে চলেছে বিজেপির বক্তব্য। বিজেপি 17,000 করুক কি 17 লাখ করুক সেটা তাদের ব্যাপার, তাদের দলের সিদ্ধান্ত, এবং এটাই তো স্বাভাবিক যে গণতন্ত্রে একটা সুস্থ সংসদীয় গণতন্ত্র, সেখানে বিরোধী দল শাসক দল সবাই তাদের বক্তব্য নিয়ে মানুষের কাছে যাবে এবং মানুষ যাদেরকে আশীর্বাদ করবেন তারাই ক্ষমতায় আসবে। এটাই সংসদীয় গণতন্ত্রের মহিমা, এবং ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র যথেষ্ট ভিত মজবুত আমরা এখনো বিশ্বাস করি। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই মজবুত। যদিও বিজেপি গত কয়েক বছরে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন রূপ দেখিয়েছে, সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমি এখনো মনে করি যে মানুষই শেষ কথা বলে। এখন সুশাসন নিয়ে কথা হলো, সুশাসন বিহারে শুভেন্দুবাবু বললেন নিশ্চয়ই সুশাসন বিহারে হয়েছে। নীতিশ কুমার একটা বাচ্চা মেয়ে মেডিকেল পড়ে তার হিজাবটাকে হাত দিয়ে টেনে খুলে দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা মুখ্যমন্ত্রী যদি একটা যে কোনো, সেটা হিজাব হোক বা মাথায় ঘোমটা হোক বা যাই হোক, তার কাপড়ে হাত দিয়ে টেনে দেওয়া একটা মেয়েকে, বা মেয়ে তার নাতির বয়সী একজন মেয়ে, তাকে এইটা করা, সেটা যদি সুশাসনের লক্ষণ হয় এবং সেই সুশাসন শুভেন্দুবাবুরা পশ্চিমবাংলার মাটিতে আনতে চান, তাহলে আমি বলবো এই পশ্চিমবাংলার মাটি অন্য মাটি, এই মাটিতে এইভাবে সুশাসন আনা ওনাদের পক্ষে সম্ভব হবে না। পশ্চিমবাংলার মাটিতে প্রগতিশীলতার মাটি, এই মাটিতে বীণা দাস, প্রীতিলতা ওয়েদ্দেদার থেকে শুরু করে প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, একের পর এক উদাহরণ দেওয়া যায়, সেই লিস্ট শেষ হবে না। সুতরাং সেই মাটিতে দাঁড়িয়ে ওই সুশাসন বাংলার মানুষ চায় না, সেটা বারবার বুঝিয়ে দিয়েছে। 2021-এ বুঝিয়েছে, 2023-এ বুঝিয়েছে, 2024-এ বুঝিয়েছে, এবং 2026-এ কফিনের শেষ পেরেকটা পোতা হবে। এবং নিশ্চিত থাকুন 2026-এ বাংলায় বিজেপি যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা এখান থেকে অবলুপ্তির পথে যেতে চলেছে, সেটা এখন থেকে আমরা বলছি। মিলিয়ে নেবেন, বাংলায় পথ দেখায়, বাংলায় পথ দেখাবে। আজ বাংলা যেভাবে সারা দেশ কাল তাইভাবে মহামতি গোখলে বলেছিলেন, সেটা 2026-এর নির্বাচনের রেজাল্ট দেখে প্রমাণ হয়ে যাবে যে বাংলার সচেতন মানুষ তারা কার পক্ষে রায় দিয়েছেন এবং কাদেরকে আশীর্বাদ করেছেন। একদম, অর্থাৎ তৃণমূলের যেটা বক্তব্য রাজস্বী, যে 15ই এপ্রিল বিজেপি যে ক্ষমতায় আসবেন, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সেটা একেবারে সেটা স্বপ্নই থেকে যাবে। আর পশ্চিমবঙ্গে বিজেপির আরো খারাপ অবস্থা হবে, তন্ময় ঘোষ যেরকম বললেন। 34 বছর ধরে সিপিএম যে কথা বলে যেত, সেই একই কথা এখন তৃণমূলও বলছে। মহামতি গোখলে তো কোথাও বলেননি যে আগামী দিনে বাংলা চুরি করবে আর ভারতবর্ষ সেটাকে অনুসরণ করবে, যে ইট বালি চুরি থেকে আরম্ভ করে এই যে সাপের কথা উঠলো সন্ধেবেলা, আমাদের বাঙালি হিন্দু পরিবারে আবার বলতে হয় না লতা লতা লতা, তো যাই হোক। কিন্তু 2017, 2023, 2021 পশ্চিমবঙ্গে যে সাপ পাচারকারী একের পর এক ধরা পড়েছে, হাজরা মোড় থেকে ধরা পড়েছে, হাতির দাঁত যারা পাচার করেছে, যারা উট পাচার করেছে, গরু তো আমি বাদই দিলাম, দামি দামি পাখি কলকাতা শহর থেকে, বর্ধমান থেকে, উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন জায়গা থেকে ফাঁক করে দিয়েছে পুরো একদম। তো তারা আজকে যে এই সমস্ত সাপ ব্যাং হাতির কথা বলছে, তাদের রাজত্বকালে যে পাচারগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমি আজকে চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে একটা আপনার ওই ডেলি বুলেটিন পাবলিশ করা হয়েছে, তাদের টুইটেও আপনি দেখতে পেয়ে যাবেন। এই যে বলেছিল লক্ষ লক্ষ নাম বাদ পড়ে গেছে, কোটি কোটি নাম বাদ পড়ে গেছে, আজকে অ্যাপিল করা হয়েছে তৃণমূলের তরফ থেকে 3 জনের, যেই 3 জনের নামটা বাদ পড়ে গেছে। এবং আমরা তো দেখেছি কাকলি ঘোষ দস্তিদার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পুরো এসআইআর-এর ফর্ম ফিল আপ করা হয়নি, এরকম ইচ্ছাকৃত রাজনৈতিক কার্যকলাপ তারা করেছে। তো এই যে লক্ষ লক্ষ নাম বাদ পড়লো, তার মধ্যে মাত্র 3টে নাম তৃণমূল কেন এখনো অব্দি দিল? বিজেপিও একটি নাম দিয়েছে, ফরওয়ার্ড ব্লকও একটি নাম দিয়েছে, কমিউনিস্ট পার্টিও 2টি নাম দিয়েছে। তো সব রাজনৈতিক দলই দিয়েছে এরকমভাবে, যেগুলোকে ইনক্লুশন, এগুলো বাই মিস্টেক বাদ পড়ে গেছে। হ্যাঁ, 58 লক্ষের মধ্যে 3-4টে নাম বাদ পড়তেই পারে, এবং সেগুলো বিএলও এবং বিএলএদের দোষের জন্যই হয়েছে, সেটাও আমরা দেখেছি। এই যে প্রপাগ্যান্ডা, এই যে মিথ্যে কথা,
মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে বসে আছেন তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে এসআইআরটাকে প্রতি পদে পদে আটকে দেওয়া। হিয়ারিংয়ের জায়গায় আমরা কি দেখলাম, গান বাজনা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, হিয়ারিং হতে দেওয়া হবে না সেখানে কোনো রকমভাবে, প্রতি পদে পদে বাধা। কারণ সরকারের থেকে যদি সুষ্ঠুভাবে এসআইআরটা করতে দিয়ে তারপরে সরকার থেকে চিরতরের জন্য চলে গেলাম, তাহলে দলটারই তো কোনো অস্তিত্ব থাকবে না। আজকে একের পর আস্তে আস্তে করে তৃণমূল থেকে তো লোকে বেরোতে আরম্ভ করে দিয়েছে। তোমরা যে পরিবর্তনের কথা বলছো রাজশ্রী, তার জন্য একটা বড় হাতিয়ার তোমাদের কাছে এসআইআর। আমাদের কাছে এসআইআর কেন হতে হবে? সাংগঠনিক ভিতটা নয়, সাংগঠনিক ভিত আছে বলেই তো হচ্ছে। যদি মরা মানুষের নামে ভোট পড়তে থাকে, দ্বিজেন বাবুরা যদি স্বর্গ থেকে নেমে এসে প্রতিবার এসে ভোটটা দিয়ে চলে যাচ্ছেন, এবং আমাদেরও পরিবারের যারা মারা গিয়েছেন আমরা ভোট কেন্দ্রে যাচ্ছি কিন্তু তাদের সাথে দেখা হচ্ছে না, আমাদেরও তো মনের মধ্যে একটা আশ থাকে, ঠিক আছে ঠাকুমা এসেছিলেন, ঠাকুরদা এসেছিলেন, বাবা মশাই এসেছিলেন, ভোটটা দিয়ে চলে গেলেন, আমরা গিয়ে তাহলে পরে গিয়ে দেখা করে আসি, কিন্তু সেই সুযোগটা তো আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশনকে সামনে রেখে যে বিজেপি নির্বাচন জিততে চাইছিল সেটা প্রমাণ হয়ে গেছে। বিহারেও চেষ্টা করেছিল, কিন্তু বারবার বলছি যে বাংলার মাটি আলাদা, এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক লড়াই করছেন সেটা তো প্রমাণিত। গতকাল বারুইপুরের সভা থেকে অভিষেক 3 জনকে তুলে ধরেছে, একটা স্যাম্পল দেখিয়েছে যে যাদের নাম বাদ গেছে মৃত ভোটার হিসাবে, তারা হঠাৎ করে ভূত হিসাবে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে হেঁটে বেড়াচ্ছেন। তাহলে নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্য কি সেটা প্রমাণ হচ্ছে। এবার নির্বাচন কমিশনের হয়ে নিশ্চিতভাবে বিজেপি তাদের কথা বলতে পারে, কারণ আমরা বারবার দেখেছি যে নির্বাচন কমিশনকে প্রশ্ন করলেই উত্তর দেয় হচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের মুখপাত্র হিসাবে বিজেপি কাজ করে, তো এটা তো স্বাভাবিক। যেমন ভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রশ্ন করা হলে তৃণমূল উত্তর দিত, অনেকটা সেই রকম নাকি? না, রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলে তৃণমূল প্রেস কনফারেন্স করে উত্তর দিত না। এখানে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলে অনুরাগ ঠাকুর প্রেস কনফারেন্স করে উত্তর দেন, এবং এখন এই এসআইআর হওয়ার পরে নির্বাচন কমিশনকে যতবার প্রশ্ন করা হচ্ছে উত্তর দিচ্ছেন কি আইদার শুভেন্দুবাবু, নয় রাহুল সিনহা, নয় শ্রমিক বাবু, অর্থাৎ সবসময়তেই নির্বাচন কমিশনকে গার্ড করার একটা প্রচেষ্টা। আমি বলছি হ্যাঁ, কমিশন তো উত্তর দিতে পারেনি, তার কারণ এই পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচন 55 জনের প্রাণ চলে গেছিল, তারপরে কমিশন তার কোনো উত্তর কার্যত দিতে পারেনি। কি করেছে জাতীয় নির্বাচন কমিশন? না, পঞ্চায়েত নির্বাচন তো জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করে না, শুধু রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। আন্ডারে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারতো, জাতীয় নির্বাচন কমিশন কোনো কিছু করেছে? করেনি। তার মানে নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে তৃণমূল কংগ্রেস নিশ্চয় দায় নেবে না, কিন্তু বিজেপি নেতৃত্ব যেটা বারবার বলছে নির্বাচন কমিশনকে ঢাল করছে। আমি একটু তথ্যগতভাবে একটু ঠিক স্থির হয়ে নিতে চাইছি, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চলে যাব। আর এইখানে একটা দ্বন্দ্ব, যেটা তন্ময় ঘোষ বলছেন, রাজ্য নির্বাচন কমিশন তো জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে, যদি সত্যি এতজন যখন মৃত্যু হয়েছিল কেন জাতীয় নির্বাচন কমিশন মুখ বুজে বসেছিল? আমি একেবারে ব্যাখ্যার দিক থেকে বিশ্বনাথ চক্রবর্তী। দুটো একেবারে আলাদা সাংবিধানিক সংস্থা। 243-এর কে ধারা অনুসারে স্টেট ইলেকশন কমিশন গঠিত হয়, এবং এটা স্টেট ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ ক্রমে দেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী এখানে মুখ্য ভূমিকা পালন করেন। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ হন, এবং এই নির্বাচনের আইন তৈরি করেন রাজ্যের বিধানসভা। ফলে 243-এর কে ধারাতে রাজ্য নির্বাচন কমিশন আলাদা সংস্থা। আর উল্টো দিকে ন্যাশনাল ইলেকশন কমিশন সংবিধানের 324 ধারা অনুসারে গঠিত হয়, যেটা রাষ্ট্রপতি একটা কলিজিয়ালের মাধ্যমে, অর্থাৎ প্রধানমন্ত্রী সেখানে থাকেন। এখন তো তুমি জানো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার মিলে তারা করেন। ফলে দুটো সংস্থার এখতিয়ারও আলাদা। ন্যাশনাল ইলেকশন কমিশন লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং বিধান পরিষদের নির্বাচন সম্পূর্ণ করে। অন্যদিকে পঞ্চায়েত, পুরসভা বা হিল কাউন্সিলের নির্বাচন পরিচালনা করে স্টেট ইলেকশন কমিশন। দুটোর এখতিয়ার পুরো আলাদা, দুটোর নিয়োগ প্রক্রিয়া পুরো আলাদা। একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে ভীষণ ভুল হবে। এটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি সবাই ভুলিয়ে ফেলে ভুল হবে। আপনি এটা বিশ্বাস করেন বিশ্বনাথ চক্রবর্তী যে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র এই বিষয়টা জানেন না? না, এটা অনেকে সচেতন ভাবে এটা করার চেষ্টা হচ্ছে। না, আমি মনে করি যে তন্ময় এটা জানেন। তন্ময় কিন্তু অনেস্ট বক্তা, আমি বলতে পারি। যে কয়জন তৃণমূলের বক্তা আসে তার মধ্যে তন্ময়কে আমি অনেস্টির জায়গা থেকে অনেক উপরে রাখবো। ফলে তন্ময় হয়তো জানে না, কারণ বহু রিপোর্টারকে আমি দেখেছি স্টেট ইলেকশন কমিশন আর ন্যাশনাল ইলেকশন কমিশনের মধ্যে তফাৎ করতে পারে না। তন্ময় সেই জায়গা থেকেই হয়তো অজ্ঞতার কারণেই হয়তো বলতে পারে। তন্ময় ঘোষ,
বিশ্বনাথদা যা বলছেন একদমই ঠিক, যে 243 নম্বর ধারায় স্টেট ইলেকশন আলাদা একটা স্বশাসিত সংস্থা এবং 324 নম্বর ধারায় জাতীয় নির্বাচন কমিশন আলাদা একটা সংস্থা, সব ঠিক আছে। কিন্তু জাতীয় নির্বাচন, নিশ্চয়ই বিশ্বনাথদা আমার থেকে এটা নিশ্চয়ই বেশি জানবেন, উনি অধ্যাপক মানুষ, যে জাতীয় নির্বাচন কমিশনের এই এখতিয়ার আছে যে যে কোনো সময় যদি মনে করেন কোনো স্টেট ইলেকশন কমিশন কোথাও ম্যালফাংশন করছে বা তাদের পদ্ধতিগত কোথাও ত্রুটি আছে, না বিশ্বনাথ আমি শেষ করি, আপনি বলবেন, সেক্ষেত্রে বলতে দিন বিশ্বনাথ বলেনি, সেক্ষেত্রে বিশ্বনাথ চক্রবর্তী বাইরে থেকে আছেন, ওনার ব্যাখ্যাটা শুনে নি। হ্যাঁ একটু শোনো তন্ময়, আমি উইথ অথরিটি বলছি, ন্যাশনাল ইলেকশন কমিশনের কোনো আইনগত এখতিয়ার নেই স্টেট ইলেকশন কমিশনকে ডাইরেক্ট করা, কোনো এখতিয়ার নেই। স্টেট ইলেকশন কমিশন একটা আলাদা সংস্থা। এবার তন্ময়দা কি বলতে চাইছেন, তন্ময়দার ভার্সনটা একবার শুনে নিই। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে স্টেট ইলেকশন কমিশন নিশ্চিতভাবে স্বশাসিত সংস্থা, যারা লোকাল বডিগুলোকে নির্বাচনের জন্য তারাই সুপ্রিম অথরিটি, কিন্তু একই সঙ্গে এই স্টেট ইলেকশন কমিশন তারা জাতীয় নির্বাচন কমিশনের আওতাধীন যখন, আমি শেষ করি আমার বক্তব্যটা বলেনি, এই স্টেট ইলেকশন কমিশন ইনক্লুডিং স্টেট মেশিনারিজ, মানে অল এক্সিকিউটিভ, ন্যাশনাল ইলেকশন কমিশনের অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে যখন জেনারেল ইলেকশনগুলো হয়, অর্থাৎ যেগুলো বললেন বিধানসভা, লোকসভা, আমার লজিকটা শেষ করতে, আমি আবারও বলছি, এই আলোচনা অনেক দীর্ঘ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবে, কিন্তু আমরা আজকে যা দেখলাম, একদম শুরুতে যেটা বলছিলাম যে শনিবার একেবারে সরগরম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আলিপুরদুয়ারে চা শ্রমিকদের সভায় কি করলেন, তিনি একদম বিজেপি সাংসদের সঙ্গে সাপের তুলনা করলেন। আর কি বললেন তিনি সেখান থেকে একবার দেখাবো, তারপর আসছি আলোচনায়। দেখুন, बीजेपी के सांसद और सांप एक है, मौका मिलेगा तो आप ही को काटेगा। আমি মনে করি না এগুলো রাজনীতির ভাষা। বারুইপুরের পর আলিপুরদুয়ার, দক্ষিণে শক্ত ঘাঁটি থেকে উত্তরে কার্যত সাংগঠনিকভাবে দুর্বল কেন্দ্র আলিপুরদুয়ারে এবার বিধানসভা ভোটের প্রচারে ডঙ্কা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে বিজেপিকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। बीजेपी के सांसद और सांप एक है, आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। এই ধরনের মন্তব্য কোনো রাজনীতিবিদ থেকে, এবং যিনি এত বড় একটা সর্বভারতীয় দলের উত্তরাধিকারী হতে চলেছেন, তার কাছ থেকে প্রত্যাশা করে। চলতি মাসে 19 দিনে 26টি সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর দ্বিতীয় সভাটি এদিন ছিল আলিপুরদুয়ারে, এমন একটি জেলা যেখানে ভোটের ফলের নিরিখে তৃণমূলের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি। কারণ এই জেলার 5টি বিধানসভা কেন্দ্র, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, সবকটিতেই 2021 সালে জয়ী হয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও আলিপুরদুয়ারে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা। এই রকম এলাকা থেকে কেন উত্তরবঙ্গের প্রচার শুরু করলেন, এদিন সেই প্রশ্নের উত্তর দিয়েই সভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 में 5 के 5 सीट में तृणमूल कांग्रेस हारी थी। अब मैं आपको बताना चाहता हूं मैं हार से क्यों शुरू कर रहा हूं। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। हम अलीपुरदुआर में हारे हैं, लेकिन इसी अलीपुरदुआर के सभी महिलाओं को, माओं को, बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है। হিসাব দাও, টাকা নাও, কতবার কেন্দ্র বলবে। আমি টাকা নেব সেটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না, এটা তো চলতে পারে না। আলিপুরদুয়ারের রাজনীতি আবর্তিত হয় চা বাগানকে ঘিরে, তাই ভোট এলেই এখানকার রাজনৈতিক কর্মকাণ্ডই হোক বা সভা সমিতি, চা বাগান, চা শ্রমিকদের প্রসঙ্গ উঠবেই। এই অবস্থায় এদিন চা বাগান খোলা নিয়ে খোদ নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अब देखिए 10 साल पहले 2016 के चुनाव के पहले देश का प्रधानमंत्री आके आप सबको वादा करके गया था कि उनका सेंट्रल गवर्नमेंट धनकन से 7 चाय बागान टेक ओवर करेगा और उसको चलाएगा।
10 साल में एक नोटिफिकेशन इशू किया था, उसको भी विथड्रॉ कर लिया गया है। जिस पार्टी का प्रधानमंत्री का बात का कोई महत्व नहीं है, उस पार्टी कभी आपको कोई भी राहत दे सकता है क्या? চা বাগানের জমির ওপরে একটার পর একটা রিসোর্ট হচ্ছে, চা বাগানের শ্রমিকদের হচ্ছে অধিকার, সেটাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করেছে। জঙ্গলের কাঠ লুট করেছে, নদীর বোল্ডার তুলে নদীর গতিমুখ বদলে দিয়েছে। ইল্লিগাল স্যান্ড মাইনিং এর কারণে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার বীরভূমে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অরিন্দম সেন, সৌমিত্র রায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির সাংসদেরা সাপের মতো সুযোগ পেলেই আপনাকে কামড়াবে, তাই একটা সাপকেও ছেড়ে রাখা যাবে না। আর সুকান্ত মজুমদার তিনি আবার পেরেক লাগানো লাঠি দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে পেটানোর দাওয়াই দিচ্ছেন। বামেরা কি বলছে? সন্দীপ মিত্র। বিষয়ে ঢোকার আগে আমি একটা অন্য কথা বলবো। এই যে ভেনেজুয়েলায় গতকাল থেকে মার্কিন যে সামরিক হানা চলছে এবং যেভাবে একটা নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে, আমরা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। দেশের সরকারেরও করা উচিত। এবার আমার কথা হলো যে ভোট আসতে দেরি আছে। অভিষেক আর শুভেন্দুর যাত্রাপালা দেখতে দেখতে এখনই ক্লান্ত হয়ে যাচ্ছি, আর বেশি দয়া করে দেখাবেন না। এই ধুরন্ধর ভাইপো কালকে বারুইপুরে, আজকে আলিপুরদুয়ারে দেখুন র্যাম্প বানিয়েছে কর্পোরেট কায়দায়, 4টে দিক আছে, কয়লা, বালি, গরু বা চাকরি বিক্রির মতন। সেই র্যাম্পে নানান ভাষণ দিলেন, কিন্তু সেই ভাষণে এলো না যে এই চা বাগানের শ্রমিকের জমি ফ্রি হোল্ড করে দিয়ে সেখানে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। চা বাগানের শ্রমিকের মজুরি নিয়ে কোনো কথা এলো না। চা বাগানের ওই স্কুলগুলো সব উঠে যাচ্ছে, লাটে উঠে যাচ্ছে, সরকারি স্কুল, তাই নিয়ে কোনো কথা হলো না। গোটা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মানব পাচার একটা ভয়ঙ্কর বিপদের জায়গায় পৌঁছচ্ছে, তাই নিয়ে কোনো আলোচনা হলো না। প্রাকৃতিক সম্পদ তৃণমূলের লোকাল নেতারা লুট করে নিচ্ছে, নদীর বালি থেকে পাথর। এই কয়েকদিন আগে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বানভাসি কি ভয়ঙ্কর চেহারা নিচে, তাই নিয়েও একটা উনি কথা বললেন না, ওখানে ভাষণ দিলেন। আচ্ছা, বিজেপি ওখানে 5টা জিতেছে, বিজেপি শূন্য হলে বেল পাকলে কাকের কি? বিজেপি জিতেই বা কি হয়েছে? সব তৃণমূলে ঢুকে যাচ্ছে। সুমন কাঞ্জিলাল বিজেপির আলিপুরদুয়ারের এমএলএ তৃণমূলে জয়েন করে ওই পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে গেল। বিজেপি আর তৃণমূল ইধার কা মাল উদার, ও দিয়ে পার্থক্য করে কি লাভ হবে? সাপ কথাটা ঠিক বলেছেন, সাপ শীত ঘুমে ঢুকে যায়। এই অভিষেক ব্যানার্জির কথা বললে আমার মনে পড়ে যে সেই কাকু বলেছিল, আমার ভাইপো, আমার সাহেব, তাকে কেউ স্পর্শ করতে পারবেন না। আজকে এত সব অভিযোগ, কিন্তু বিজেপি, অমিত শাহ, ইডি, সিবিআই সব দেখুন শীত ঘুমে ঢুকে গেছে। কেউ একটাও এই কয়লা, বালি, গরু, চাকরি বিক্রি, দুর্নীতি, তাই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে না। সুতরাং সাপ কথাটা একদম ঠিক এবং নির্দিষ্টভাবে বলেছেন। নির্বাচন কমিশন কালকে দেখালো যে 3 জনকে নাকি একটা ড্রামা তৈরি করলো। আমি জানি না দ্বিজেন মুখার্জিকে ওখানে আমরা দেখতে পেতাম নাকি, দেখতে পারলে ভালো হতো, আমাদের সেই পুরোনো নস্টালজি আবার জেগে উঠতো। কিন্তু এই যে 3 জনকে দেখানোর পর নির্বাচন কমিশন সেটিং এর কথা আপনি বলছেন, অমিত শাহ তিনি তো এসে বলেছেন যে এই সেটিং এর অভিযোগ একেবারে ভিত্তিহীন। তাহলে এই সেটিং এর অভিযোগ অমিত শাহ ভাইপোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া কেন হচ্ছে না? লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর, কাকু গ্রেপ্তার হওয়ার পর কাকুর মালিককে কেন ছোঁয়া যাচ্ছে না? এর উত্তরটা দিতে হবে। সেটিং এ শুধু অমিত শাহ বা অভিষেক ব্যানার্জি যুক্ত নয়, নির্বাচন কমিশন কি যুক্ত হয়ে যাচ্ছে? আমাদের প্রশ্ন। 3 জনের নাম বললো, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বললো এদের সম্পর্কে খতিয়ে ডিটেল দিতে হবে। অথচ গোটা রাজ্যে বহু যোগ্য ভোটার, তাদের নাম বাদ চলে গেছে, হিয়ারিং এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সেই ভোটার সম্পর্কে নির্বাচন কমিশন একটাও কথা বলছে না। আবার নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, আমি শেষ করিনি, নন্দীগ্রাম, ডায়মন্ড হারবারে বহু ভুয়ো ভোটার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো রয়ে গেছে। যখন আমি রাজশ্রী তোমার কাছে আসছি, আমি ভেবেছিলাম সাপের প্রসঙ্গ যখন পুরনো দৃষ্টান্তগুলো সায়নদীপ তুলে ধরবে, যখন 2013 সালে একদম জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিলেন তখন, যে আপনি সাপের সঙ্গে কি রকম ব্যবহার করেন, গোখরো সাপ, কেউটে সাপ যদি ঘরে ঢোকে আপনি কি করেন, সিপিএম এর সঙ্গে সেটাই করবেন। মানে 2013 সালে সিপিএম এর মধ্যে গোখরো সাপ দেখেছিল তৃণমূল, আজকে যেটা বিজেপির মধ্যে দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস, একেবারে সাপ যে কোনো সময় ছোবল মারবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলো, সেটা যে সেটিং এর যেটা অভিযোগ, সেটা আরও ফেস করতে হয়েছে অমিত শাহকে। সেই প্রশ্ন রাজশ্রী। সায়নদীপদা অনেক সেটিংয়ের কথাই বললো, আমি আশা করেছিলাম অন্তত বলবে যে সোনাচুরি, পিন্নারাই, বিজয়নকে কেন এখন অবধি অ্যারেস্ট করা হচ্ছে না।
এই কথাটা বললে পরে তাহলে সম্পূর্ণ সেটিং ব্যাপারটা কমপ্লিট হতো, পিকচারটা কমপ্লিট হতো। ইডি সিবিআই কি করছে, পশ্চিমবঙ্গে বলা হচ্ছে বিজেপি তৃণমূলের সেটিং আছে, কেরালাতে কংগ্রেস বলছে যে বিজেপি এবং সিপিএম এর সেটিং আছে, আর সর্বভারতীয় ক্ষেত্রেই সিপিএম তৃণমূল সবাই বলছে যে কংগ্রেসের সাথে বিজেপির সেটিং আছে। মানে যখন যেমন তখন তেমন একটা গো অ্যাজ ইউ লাইক সাজার প্রতিযোগিতা চলছে। যাই হোক, আমার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকটাই প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, যে উত্তরবঙ্গে উনি গেছিলেন, এই উত্তরবঙ্গে এই যে রিসোর্টের কথা উঠলো, এর সঙ্গে সঙ্গে শুয়োর চাষের যে ফার্মিং আছে, এখানে কতগুলো ফার্মিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি নিজের নামে বেনামে এরকম কোনো ফার্মিংয়ের ব্যবসা কিছু আছে? এবং রিসোর্ট যেগুলি আছে সেগুলো কি উনার নামে বেনামে কিছু আছে? উনি কি এ বিষয়ে কিছু জানেন? এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলো, তন্ময়দার কাছে নয়, কারণ তন্ময়দা নাও জানলে জানতে পারেন। যাই হোক, এগুলো নিয়েও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যখন আলিপুর দুয়ার থেকে কোচবিহারের দিকে এগোবেন, তখন যদি এই কথাগুলো নিয়ে বিশেষ একটা বক্তব্য রাখেন। কিন্তু রাজস্বী, আলিপুরদুয়ার থেকে তিনি এই যে উত্তরবঙ্গের সভাটা শুরু করলেন, তার কারণটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বিজেপি হারলে সমস্ত কিছু যে বরাদ্দ সেটা বন্ধ করে দেয়, মোদ্দা কথা বঞ্চনার কথা তুলেছেন। এবং তিনি বলছেন যে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস হেরেছে, কিন্তু সেই আলিপুরদুয়ারের সমস্ত মহিলাকে আমাদের সরকার 1,500 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। না, 1,500 কোটির লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সঙ্গে 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন, সংবাদ মাধ্যমের মধ্যেই তো দেখানো হয়েছে। আর কেন্দ্র সরকার কত টাকা বিভিন্ন সময় ছেড়েছে, তারপরেও তার টোটাল ব্যাখ্যা দিনের পর দিন দেওয়া হয়েছে। এবং সেখানে এসে সিপিএম বলেছে কেন টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার কেন টাকা ছাড়ছে, নিশ্চয়ই সেই ডিবেটগুলোকে বার করলে পরেই বেরিয়ে যাবে। এবার আমি আসছি একটা জায়গায়, এই যে বারবার করে বলা হলো যে 3খানা লোক নাম বাদ গেছে, লক্ষ লক্ষ লোক, আচ্ছা, এবং তন্ময়দাও বললেন, আচ্ছা আপনাদের BLA 2 কি করছিল? দিনের পর দিন ডিবেটগুলো খুলে দেখুন তো, বলেছেন বিজেপির তো কোনো BLA 2 নেই, সব তৃণমূলের BLA 2 আছে। তো তৃণমূলের BLA 2রা যখন ছিল, তাহলে পরে এতগুলো মৃত মানুষ বা এতগুলো লোকের নাম বাদ গেল কি করে? এসআইআরটা আপনারা কি করে ফর্মটা ফিল আপ করলেন না কেন? এগুলো জবাব দিতে হবে, উত্তর নেব। BLA 2রা ছিল বলেই তো আজকে আমরা জানতে পারছি যে এই জিনিস হয়েছে, এবং তাদেরকে কোথা থেকে কে বাদ গেছে তাদেরকে তুলে আনতে ডেটা কোথায়? লাখ লাখ বলেছিলে তো, তিনটে কেন? বলছি তিনটে কেন? একটা লোকের নাম বাদ যাওয়ার কথা তো কয়েক লক্ষ টাকা দেখানোর কথা, একটা নামও তো বাদ যাওয়ার কথা নয়। এই যে এতক্ষণ বিশ্বনাথ বলছিলেন 324 নম্বর ধারা, আমি 325 নম্বর ধারা আগের দিনে উল্লেখ করেছি, সেখানে তো একটা লোকেরও যদি বৈধ ভোটার হয় তার নাম বাদ যাওয়ার কথা নয় তো, তাহলে 3টে লোক বাদ যাবে কেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি শেষ করি। সায়নদীপ বলছিল যে ঠিক আছে, এই যে সেটিং বিভিন্ন বিষয় নিয়ে বললো, এবং এরা এখন থেকেই প্রচার শুরু করেছে। স্বাভাবিক, গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে ভোট আসবে, ভোট যাবে, প্রচার থাকবে, মানুষের কাছে যাবে। মানুষের কাছে না গিয়ে সবসময় যদি মনে করি ইডি সিবিআই ধরে একটা কষ্টকল্পিত কোনো মাথা আছে তাকে ধরে নিয়ে পুরো ফাঁকা ময়দান করে দেবে, তারপরে 11 জন ভার্সেস 11 জনের টিমের খেলা হবে না, কেউ থাকবে না, তখন ফাঁকা মাঠে গোল করব। সিপিআইএম বাস্তবের মাটিতে ফিরে আসুক, মানুষের কাছে যাক, মানুষের কাছে গিয়ে প্রচার করুক। মানুষ যদি অ্যাকসেপ্ট করে, মানুষ যদি আশীর্বাদ করে, সিপিএম জিতবে। কিন্তু সেটা না করে সবসময় যদি ভাবে তাদের কাজটা ইডি সিবিআই করে দেবে এবং সবসময় বলবে যে এই সেটিং আছে, এই কষ্টকল্পিত যে মানে প্রেক্ষাপট, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। বলা নেই, কষ্টকল্পিত মাথা তো ঠিকই, এত কষ্ট যে সেই মাথা পর্যন্ত ইডি সিবিআই পৌঁছতে পারছে না, সেটিং নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। খালি বললাম যে পিনারাই বিজয়নের তথ্যটা রাজশ্রীর তদন্তে এসছে কিনা, কারণ সিবিআই কোনো চার্জশিট দিতে পারেনি, আদালতে বরঞ্চ সিবিআই বারবার থাপ্পড় খেয়েছে। এই নিয়ে আমার কোথায় তুমি আশ্চর্য কথা তখন এসআইআর নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন, আগে শুনুন তারপর আসছি। जनता को गुमराह कर रहे हैं, खास करके वैनिश कुमार कौन है पता है? जिंदा लोगों को भूत बना देते हैं। इससे बड़ा जादूगर मैंने आज तक पूरे देश में नहीं देखा, पीसी सरकार से भी बड़ा जादूगर। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया, कह रहा ये लोग मर गए, बोलना वोट आप ही को देंगे, आप निश्चित रहो
तो उनको लगेगा भाई क्या मैजिक हो गया, सब तो बोला था कि कमल पे वोट देंगे, जोड़ा फूल में कैसे वोट हो गया। भाई ज्ञानेश कुमार अगर मैजिक दिखा सकता है तो अलीपुरद्वार के लोग भी मैजिक दिखा सकता है, और यही मैजिक हमको करके दिखाना है। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না, ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। দেখুন, একটা বিষয় হচ্ছে এসআইআর এ যে মানুষের ভোগান্তি, সেই মানুষের ভোগান্তি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এমনটা নয়। আমি এই আলোচনার মধ্যেই আপনাদের সামনে রাখবো যে কিভাবে অসুস্থ এবং বৃদ্ধ মানুষদের আজও এসআইআর এর শুনানির দিনে ভোগান্তি এবং কষ্টের মধ্যে দিয়ে ওই শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে। কিন্তু আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এইটা হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন রবীন্দ্রনাথ বাবু। এসআইআর নিয়ে একদিকে যখন চাপ বাড়াচ্ছে লাগাতার তৃণমূল কংগ্রেস, পাশাপাশি এই এসআইআর কিভাবে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, এইটা বারে বারে প্রচারে নিয়ে আসছে বিজেপি। আলটিমেটলি এসআইআর কাকে ডিভিডেন্ড দেবে? দেখুন, এসআইআর প্রোফাইল মানে এসআইআর যদি যখন ফাইনাল লিস্ট বের করবে ভোটারদের, সেই ভোটার লিস্টের ভোটার প্রোফাইল কিন্তু এখন আমরা জানি না। মানে আলটিমেটলি প্রথম দফায় 58 লক্ষ বাদ গেছে, তারপরের দফায় কতখানি বাদ যাবে এটা আমরা কিন্তু কিছু জানি না এই মুহূর্তে। মানে 24-এর ভোটের নিরিখে 39% আর 45%, এর মধ্যে তফাৎ হচ্ছে 6% এবং সেই অনুযায়ী 42 লাখ বা 45 লাখ, যেটার কথা কথা বলছেন যে শুভেন্দু অধিকারী বলেছেন 45 লক্ষ। তাহলে এই 45 লক্ষ ভোট কিন্তু সারা রাজ্যের নিরিখে কিভাবে সংগঠিত হবে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে খুব অপরিষ্কার, ভীষণভাবে অপরিষ্কার। এবং এই এসআইআর এর পরে ভোটার প্রোফাইল কি হতে চলেছে এটা না জেনেই কিন্তু এই সমস্ত রাজনৈতিক নেতারা তারা চিৎকার করছেন বা বলছেন। অর্থাৎ কার ভোটার বাদ যাচ্ছে, কোথায় মতুয়া বাদ যাচ্ছে, কোথায় মুসলিম বাদ যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো এই মুহূর্তে মানে আমরা বুঝতেই পারছি না। শুধু একটাই বোঝা যাচ্ছে যে মৃত মানুষের নাম বাদ গেছে, পার্মানেন্টলি লেফট লোকের নাম বাদ গেছে, এবং যেটা এরা বারবার করে বিজেপি বলবার চেষ্টা করছে, এই মৃত মানুষ এবং পার্মানেন্টলি লেফট ভোটগুলো চিরকাল দিয়ে এসছে তৃণমূল। এখন আমরা জানি না, মানে মৃত মানুষের ভোট একটা পড়েছে, দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম আমরা বারবার করে বলি, এখন সেটাও তো মানে আমরা বলতে পারি না যে তৃণমূলই দিয়েছে, এটা তো মানে অপরিষ্কার। কিন্তু তৃণমূলের শাসন ব্যবস্থাতে তৃণমূল যে একটা দাপট নিয়ে এই ভোটগুলো দিয়ে এসছে, এটা সত্যি কথা। দ্বিতীয় আর একটা জিনিস আমার কথা বলা দরকার, সেটা হচ্ছে যে দেখুন, এটাও কিন্তু অদ্ভুত ব্যাপার। মানে এই প্রসঙ্গে আমার আর একবার বলা উচিত যে তৃণমূল যে কথাটা বলছে সেটা কিন্তু খুব যুক্তিসঙ্গত, যে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট সেটা বের করা হচ্ছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো বার করে দেওয়া দরকার। এবং দ্বিতীয় আর একটা কথা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল বারবার করে বলছে যে এই যে অটোমেটিক এসআইআর, যেটা তন্ময়ের আগের দিন বলেছে যে এটা চলে যাচ্ছে এআই এর মারফত, এটা তো ইআরও থ্রু দিয়ে যাওয়ার কথা। এটা তো ঘটনা যে ইআরও লিস্ট মানে কে হিয়ারিংয়ে আসবে, এটা লিস্টটাকে মানে বা ইআরও সেই হিয়ারিংয়ের সমন পাঠানোর অধিকার একমাত্র ইআরওর আছে। তাহলে এই যে দুটো জায়গা, এই দুটো কিন্তু খুব গোলমেলে জায়গা, এবং নির্বাচন কমিশন কিছুতেই পরিষ্কার করছেন না। আমি BLA 2 নিয়ে কিছু বলছি না, BLA 2 নাই রাখতে পারেন, বলতে পারেন হল্লাগোল্লা হবে, আমি রাখবো না, কিন্তু এই দুটো তো খুব পরিষ্কার জায়গা। এই দুটো তারা বলবেন না কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি কিসের ভিত্তিতে করছেন, এবং কেন এআই পাঠিয়ে দিচ্ছে, বিএলওদের লিস্টে চলে আসছে, তারপর উনি বলছেন না না ওইগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসুন, ওই তাদের হিয়ারিংয়ে আসার দরকার নাই। এটা খুব মারাত্মক কথা যে একবার এই জায়গাটা আরো বেশি স্বচ্ছ করা জরুরি ছিল। স্বচ্ছ করা ভীষণভাবে জরুরি, না হলে কিন্তু একটা জায়গায় সংশয় থেকেই যাবে যে ভোটার তালিকাটা, যেটার কথা বারবার করে এই গ্র্যান্ড ন্যারেটিভটা তুলবার চেষ্টা করছে বিজেপি, যে ভোট চুরির আসলে ভোট চুরিটা বুথে হচ্ছে না, ভোট চুরিটা হচ্ছে ভোটার তালিকায়। তার মানে এইটা দাঁড়াচ্ছে যে এইটাকে ইস্যু করে আলটিমেটলি তৃণমূল খুব একটা লাভ হয়ে যাবে, এবং তারা পলিটিক্যাল ডিভিশন এমন জায়গায় যেতেই চাইছে যে যদি ধরুন শুভেন্দু অধিকারী বললেন যে 5ই মের পরে, এখন বুঝে বলছেন 5ই মের পরে তো
যদি ধরুন রাষ্ট্রপতি শাসন হয়ে গেল, তাতে কি হবে? তাতে এরা তো আরো মানে মুখ্যমন্ত্রীও তখন রাস্তায় থাকবেন, এও রাস্তায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবেন, রাস্তা তো সবার। সুতরাং তখন তো খেলাটা অন্যরকম ভাবে হবে। সুতরাং এই যে জায়গা থেকে লাভের গুড় কে পাবে সেটা তো সত্যি সময়ই বলবে। কিন্তু দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চা শ্রমিকদের নিয়ে সভা করলেন, গতকালও তিনি সভা করেছিলেন। দুটোতেই কমন হচ্ছে র্যাম্প। গতকাল তিনি র্যাম্পে যাদের হাঁটিয়েছিলেন তারা হলেন নির্বাচন কমিশনের খাতায় মৃত, আর আজকে র্যাম্প থেকে একেবারে চা শ্রমিকদের প্রশ্নের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত 3 জনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुर द्वार, और कम से कम चाय बगान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, ये मैं सुनिश्चित करूंगा। ये मेरा वादा है आप सबसे। তৃণমূল সূত্রে দাবি, অভাব অভিযোগ শুনতে চা শ্রমিকদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। এদিন মঞ্চের ওপর একটি বাক্সে সেই ফর্মগুলি রাখা হয়েছিল। সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন এক চা শ্রমিককেও। আজকে এই 250 টাকা দিয়ে আমরা চলে না। আমাকে এটাই শুনতে বললো যে এই যে চায় বাগানে 250 টাকা আছে, এর জন্য আমি নিশ্চয়ই 300 টাকা করার জন্য আমি কথা বলবো। এগ্রিমেন্টে বলছে এই আশা আমরা আছি। আসার পরে আমি ওর সাথে 2টা কথা বলতে পারলাম, এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন 3 জনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আতঙ্কে থাকবো। মেটিয়াবুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। একই অভিজ্ঞতা মেটিয়াবুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লার। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি, তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি, কিন্তু এই যা করেছে তোমার এটা ইলেকশন কমিশনার বিজেপি দালাল। শনিবার আলিপুর দুয়ারের মঞ্চেও এই 3 জনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया। কেউ র্যামে হাঁটছেন, কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন। এরা সব একপন্থীতে আছে। ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন। এটাই তো স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। অর্থাৎ রাজস্বী, যে জীবিতকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে, এটাই তো তৃণমূল হাতিয়ার করছে। একেবারে যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যে পরিকল্পনা করে নামেনি, তাতে তো আলটিমেটলি ডিভিডেন্ড পাচ্ছে তৃণমূল, বা পাবে তৃণমূল। এটা তো তৃণমূলের ন্যারেটিভ। এলাকার নামটা কি বললো এই ভদ্রলোক? মেটিয়াবুরুজ, মানে ডায়মন্ড হারবার লোকসভা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা। আপাদ মস্তক তৃণমূলই তৃণমূল মেটিয়াবুরুজে, আর কেউ নেই সেখানে। তাহলে তৃণমূলের BLA 2 যে ফর্মটা ফিল আপ করেছিল, সে কি ফর্মটা জমা দিল? এবং যেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলন ছাড়া তৃণমূলের পন্থী কোনো লোক BLO ছাড়া আর কেউ হতেই পারেনি, কারণ জায়গাটার নাম মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজে কি হয় এবিপি আনন্দ প্রত্যেকটা দর্শক জানেন, আমাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মনে হয় না কেউ এই বাক্যে তৃণমূল ছাড়া আর কেউ মানে এখানে আলাদা কোনো মতামত রাখবেন। তাহলে পরে সেই BLO কি করেছিল, BLA 2 কি করেছিল? এটাকে কাকলি ঘোষ দস্তিদার নিজের মাকে নিয়ে যে রাজনীতিটা করলেন, নিজের মায়ের তথ্যটা ঠিকভাবে না দিয়ে, যেটা ফর্মটা পরিষ্কার আমরা দেখলাম,
সেই একই রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে, কারণ এসআইআরটা যেন তেন প্রকারেণ আটকাতে হবে। বেশ, তন্ময় ঘোষ তার উত্তর দেবেন, কিন্তু আমি তন্ময়ের কাছে আরো একটা পার্টে আসতে চাইবো, সেটা বিরোধীদের তরফে, মূলত বিজেপির তরফে তোলা হচ্ছে যে এই ধরনের ভুল ত্রুটিগুলো হবে, এটাই তো প্রত্যাশিত, সেই কারণে হচ্ছে ড্রাফট রোল, এবং সেখানে সংশোধনের জন্য একটা বিস্তর সময় দেওয়া হয়েছে, কারণ কমিশন ধরেই নিয়েছে যে এরকম একটা ভুল ত্রুটি হতে পারে। অতএব এটাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির কিছু নেই। আমরা বারবার বলে এসেছি যে মানুষের মধ্যে যে চিন্তার উদ্রেক হচ্ছে, যে ভয়ের উদ্রেক হচ্ছে, ভীতি সঞ্চারের উদ্রেক হচ্ছে, সেইটার উপর দাঁড়িয়ে অনেক মানুষ এর মধ্যেই প্রাণ হারিয়েছেন, এটা সবাই জানে। এখন বক্তব্য হচ্ছে যে সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে করা যায়, তার জন্য তো আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে আপনারা না, আমরা বলেছিলাম তো নির্বাচন কমিশনকে আপনাদের কি এমন দায় পড়লো যে নির্বাচনের আগে 2 মাসের মধ্যে এটা করতে হবে। তারা তো পঞ্চায়েত ভোট থেকে এখন অবধি বা লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটের মধ্যে প্রায় 1.5 বছরের গ্যাপ ছিল, এই 1.5 বছর ধরে কেন করলেন? কেন 2 মাস আগে করতে হলো? তার কারণটা হচ্ছে বিহারের কায়দায় নাম উড়িয়ে দিয়ে বা হরিয়ানার কায়দায় 5ই এবং 7ই অক্টোবর 2024 দিয়ে নির্বাচনটা জিতে নেওয়া যায়, সেই জিতে নেওয়াটা সম্ভব নয়, কারণ এটা বাংলার মাটি। আমরা এখানে লড়াইটা করতে পারি, এটাই পার্থক্য। বিশ্বনাথ চক্রবর্তী, প্রশ্নটা কি? একেবারে বিশ্বনাথ, এই যেটা চলছে একদম, যেখানে বলা হচ্ছে ডিভিডেন্ড কে পাবে, লাভের গুড় কার কাছে যাবে? না দেখো, এখনো অনেকটা বাকি, কিন্তু তোমাকে আমি বলছি যে এসআইআর প্রথম থেকেই আমি যেটা বলছিলাম যে এটা তো স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এসআইআরটা সম্পূর্ণ হচ্ছে, ফলে রাজ্যে যারা শাসক আছে তারা যে পুরো পূর্ণ সুযোগটা নিবে, সেটা আমি বারবার বলছিলাম যে সিও পর্যন্ত রাজ্য সরকারের আধিকারিক ডেপুটেশনে কাজ করছেন, ডিএম থেকে শুরু করে এসডিও সবাই রাজ্য সরকারের কর্মচারী, যারাই এসআইআরটাকে আসলে কার্যকারী করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে বিএলওরা কারা, আমাদেরই সরকারি কর্মচারী। ফলে এই সরকারি কর্মচারীদেরকে ব্যবহার যে করেছে সেটা ধরা পড়েছিল যে খসড়া প্রতিবেদন বের করার কয়েকদিন আগে, যখন দেখা গেছে 6000-এর উপরে 6200-র উপরে বুথ যেখানে একজনও মৃত নাম পাওয়া যায়নি। ফলে তোমরা যেমন মৃত মানে জীবিত মানুষ মৃত দেখানো হচ্ছে, এটা দেখাচ্ছ। আমি বলছি সারা রাজ্যে যেখানে তৃণমূলের দাপট আছে সেখানে মৃতদের নাম রেখে দেওয়ার অভিযোগও আসছে, এবং সেটা প্রকাশ্যেও এসছে। ইলেকশন কমিশন যেটা প্রথমে মানে পার্টি কিছু তথ্য দিয়েছিল, তাদের পরিষ্কার ধরা পড়েছিল 7800 বুথের মতন, এবং সেই মৃত্যুহীন বুথের সংখ্যা তারপর ধাপে ধাপে কমেছে, মানে 4 ডিজিট থেকে একেবারে 1 ডিজিটে নেমে এসেছিল। এইবার দেখো, এইবার এইটা কিভাবে করেছে সেটা তো আবার জানায়নি ইলেকশন কমিশন। সেখানে কি ধরনের গোজামিল হয়েছে না কি হয়েছে, নাকি আমাদের সমালোচনার চাপে বাধ্য হয়েছে, সেটা তো আমরা জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মৃত যেমন জীবিত লোককে মৃত দেখানো হয়েছে, তার জন্য র্যাম্পেনে হাঁটিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বিজেপি আমি জানি না বা বিরোধীরা কি করবে, যে যারা মৃত তাদের নাম রেখে দেওয়া হয়েছে, এদেরকে আবার হাঁটাবে যে না, অর্থাৎ দ্বিজেন মুখোপাধ্যায়দের মতন লোকদের নাম যেখানে রয়ে গেছে তাদের আরেকটা সেটিং এর দিকে ইঙ্গিত করছেন বিশ্বনাথ দা। এবং আমি আরেকটা জিনিস বলছি যে দেখো, এই প্রত্যেকটা অব্যবস্থাকে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সুচারুভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, অর্থাৎ ইলেকশনের কমিশনের পরিকল্পনাহীনতা। আমার একটু নির্দিষ্ট কথা, এর আগে দুটো প্রসঙ্গে আমি একটু বলে নিই যে এই প্রথম কথা, সেটিং শুধু তৃণমূল বিজেপির মধ্যেই হয় না, আইপ্যাক অনেক সেটিং করে। তার এই যে প্রশ্নোত্তর পর্ব দেখাচ্ছিলেন সেটা আইপ্যাকের সেটিং কিনা আমি বলতে পারবো না। দ্বিতীয় হলো, অভিষেক ব্যানার্জি একটা বলেছে যে আমরা জিতিনি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা তো বন্ধ করে নিই। আমরাও বলছি তৃণমূল হেরে গেলেও আমরা যদি গভর্নমেন্ট করি আমরাও লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখবো এবং বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবো। আর চা শ্রমিকের ন্যূনতম মজুরি বললো 250 থেকে 300, আমি বলছি গোটা দেশে এটা ন্যূনতম মজুরির পরিমাণ এখন 600 টাকা, 300 কথা বলছে। আমার কথা হলো যে এসআইআর, আমার যেটা কথা ছিল এসআইআর নিয়ে আমরাও বলেছিলাম যে নির্বাচন কমিশন মশা মারতে কামান দাগার চেষ্টা করছে। যদি ঠিক মতন ভোটার লিস্টটা স্যানিটাইজ করার দরকার হতো তাহলে এসআইআরটাই যথেষ্ট ছিল। মানুষকে এইভাবে হেনস্থা করে, আপনি দেখুন ডায়মন্ড হারবার মডেল, আপনি নন্দীগ্রাম দেখুন, প্রচুর ভুয়ো ভোটার রয়ে যাচ্ছে। আর এখানে
তো তোমরা জীবিত দিচ্ছ না কেন মানুষকে নন্দী মৃত বাবু? মানুষ হিসেবে দেখানো। তোমরা দিচ্ছ না কেন প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, সেরকম হতভাগ্য মানুষগুলোর জীবনে কি কোনো বদল আসে? কিন্তু দেখুন, দিলীপ ঘোষের কি বদল হবে আমাদের জানা নেই, কারণ দিলীপ ঘোষ তিনি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর পরই সল্টলেকের যে দপ্তর রয়েছে বিজেপির, সেখানে তিনি কেবিন পেয়েছেন। এবার খড়গপুর থেকে তিনি আবার লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর হিরণ তিনি কি বলছেন খড়গপুরের বিজেপি বিধায়ক, দেখাবো। এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? যে খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। এখানকার রানিং এমএলএ সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। 8 মাস মাঠের বাইরে থাকার পর ক্রিজে ফিরেছেন। বছরের শেষ দিন অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ফের কি ব্যাট হাতে আগের মতোই ঝড় তুলবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? অপেক্ষায় অনুগামীরা। 8 মাস পর বিজেপির রাজ্য স্তরের কর্মসূচিতে ডাক পাওয়ার পরের দিনই দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়, তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাধা নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে। আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না, বাইরেও করি না। ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে। পাশাপাশি 2026-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ইচ্ছে প্রকাশ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। তাহলে কি খড়গপুর সদর আসন থেকে সরতে হবে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে? অভিনেতার দাবি, তাহলে সেটাও তো অন্যায় হবে। ওনার ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে যে উনি যে রানিং এমপি ছিলেন মেদিনীপুরের এবং সেখান থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরেতে, সেটা যদি ইনজাস্টিস হয়, তো এখানকার রানিং এমএলএ সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। হিরণের আশা তার সঙ্গে কোনো ইনজাস্টিস হবে না, পুরনো আসনেই লড়াই করবেন এবং তার হয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। আমাদের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে যারা সিদ্ধান্ত নেন কাকে কোথায় টিকিট দেওয়া হবে, এবার যদি কেন্দ্রীয় নির্বাচন কমিটি আবার আমাকে এখান থেকে বলে যে হিরণ তোমাকে আবার খড়গপুর থেকে লড়তে হবে, তো আমি আশা করব যে মাননীয় দিলীপ বাবু তিনি খড়গপুরে এসে পার্টির হয়ে এবং আমার হয়ে দিনরাত থেকে এখানে প্রচার করবেন বিজেপিকে জেতানোর জন্য। পদ্মফুল শিবিরের এই ঠান্ডা লড়াই দেখে কটাক্ষ করেছে তৃণমূল। অনেকে বলতো উনি দাবাং নেতা। কিসের দাবাং? পার্টি যখন কর্নার করে দিল তখন গ্রামে চলে গেলেন। আর এখন তো উনি হেরে গেছেন লোকসভায়, যতদিন না পর্যন্ত পরে একটা নির্বাচনে জেতেন ততদিন ওর গুরুত্ব তৈরি হবে না। আর বিজেপির এমএলএ তো অলরেডি রয়েছে খড়গপুরে, তাকে হিরণ, তাকে বাদ দিয়ে ওকে কেন দেবে, তাও তো আমি কোনো কারণ বুঝছি না। এতদিন যেন তিনি দলে থেকেও ছিলেন না, কিন্তু নতুন বছরে ফের ভিড় বাড়ছে ইকো পার্কের মর্নিং ওয়াকে। সব মিলিয়ে 26-এর ভোটের আগে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের। শনিবার দলীয় কর্মীদের নিয়ে খড়গপুর 2 নম্বর ব্লকের জকপুরের মহিষা গ্রামে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, সোমনাথ দাস, এবিপি আনন্দ। একদম, আমি রাজস্বীর কাছে যাব শুরুতে। রাজস্বী, দিলীপ ঘোষের বিজেপিতে আবার সেই বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে ওঠা যেরকম স্বস্তি, সেরকমই হিরণের অস্বস্তি। সামলাবে কি করে দল? এগুলো মিডিয়া ন্যারেটিভের বাইরে আর কিচ্ছু নয়। দিলীপদার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে সেগুলোকে নিয়ে পরিষ্কার, একদমই তাই, একদমই তাই, যথেষ্ট। মানে যখন দল বিড়ম্বনার মধ্যে পড়ে, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, যাবতীয় দাও মিডিয়ার ঘাড়ে ফেলে। এবার বলি, দিলীপদার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে সেখানে দিলীপদা কবে কখন কোন জায়গায় যাচ্ছেন, সভা করছেন, সমিতি করছেন, কি করছেন, তার টোটাল ডিটেলস দেওয়া থাকে। এবং প্রতিদিন দিলীপদা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া থেকে চাকদা কোথাও না কোথাও যাচ্ছেন, কিছু না কিছু করছেন। সেগুলো কাভার না করে সেগুলো যদি এগুলো করা হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখের বিষয়। তো যাই হোক, আমি সৌগতবাবুর বক্তব্যটা শুধু শুনলাম এখানে দাঁড়িয়ে, খাতায় কলমে তোমাদেরই বিধায়ক না, আমাদেরই বিধায়ক, খাতায় কলমে কেন, আমাদেরই বিধায়ক না, বলছি আমি। সৌগতবাবু বলছেন যে কিসের দাবাং। হ্যাঁ, হাজরা মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয়ে জানতে চাওয়া সৌগত রায় আজকে নির্বাচনে জেতার জন্য একবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আবার এদিক ওদিক সেদিক, কুণাল ঘোষের বক্তব্যগুলো সৌগত রায় দিলীপ ঘোষের কথা তো আমি বলে দিলাম ব্যাপারটা। দিলীপদা ছিলেন, আছেন, থাকবেন। দিলীপদার এখান থেকে দিলীপদার নেতৃত্বে 18টা সিট হয়েছে, 77টা।
এমএলএ হয়েছে, দিলীপ দা প্রতিদিন কোথাও না কোথাও কার্যক্রম করে, এগুলো ন্যারেটিভ যে দিলীপ দাকে এখানে এইটা করে দেওয়া হয়েছে, ওটা করে দেওয়া হয়েছে, এইসব আমি বলছি এইটা যদি অস্বস্তির হয় যে দিলীপ ঘোষ বনাম কি হিরণ চট্টোপাধ্যায় হতে চলেছে, মেদিনীপুর বা মার্জনা করবেন খড়গপুর সদর থেকে, তাহলে লড়বেনটাকে, এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূল কিছুটা মুচকি হাসি হাসছে কিনা তন্ময় ঘোষ? না, এই বিষয়টা না, এই যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং দিলীপবাবুর অবস্থান, এটা অনেকটা হচ্ছে ব্ল্যাক হোলের মতো। ব্ল্যাক হোল আছে, থিওরিটা সবাই জানে, কিন্তু কখনো সেখানে কেউ পৌঁছাতে পারেনি, দেখতে পারেনি, পুরোটাই থিওরাইজ করে ভাবতে হয়, আমাদেরকে কল্পনা করতে হয়। এটা অনেকটা এরকম। কারণ কি, এই যে দিলীপবাবু বলছেন আমার ওখানেই লড়া উচিত ছিল, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, কে পাঠিয়েছে? এখন সেটা শুনে হিরণ কান্নাকাটি জুড়েছে। এই যে কান্নাকাটি, এখনও নির্বাচন আসেনি, ঘোষণা হয়নি, কে কোথায় প্রার্থী হবে তাই নিয়ে দুজনের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো কান্নাকাটি যখন শুরু হয়েছে, আমরা তো সবসময় বলে এসেছি যে বিজেপির সকালবেলায় হচ্ছে শুভেন্দু বিজেপি, বিকেলবেলা সুকান্ত বিজেপি, সন্ধ্যাবেলায় শ্রমিক বিজেপি, এখন আবার রাত্রে মানে এখন আবার শুরু হয়েছে রাত্রিবেলায় দিলীপ বিজেপি। সুতরাং তারা নিজেদের মধ্যে আগে ঠিক করে নিন কোথায় কে দাঁড়াবেন। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এবং মানুষের আশীর্বাদ না, আমি বলছি বিষয়টা তাহলে এইরকম দাঁড়ালো যে দিলীপ ঘোষের সঙ্গে যদি সুবিচার করতে হয়, এতদিন অবিচার হয়েছে, দিলীপ ঘোষ নিজেই সেটা বলেছেন, তাহলে তাকে খড়গপুর সদরে বিধানসভা ভোটে টিকিট দিতে হবে, আর সেটা করতে গেলে তাহলে অবিচার হবে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এইরকম একটা ওই শাকের করাতের মতো গেলে কাউকে না কাউকে কাটবে। কতটা মানে সুবিধা আলটিমেটলি এখান থেকে কি তৃণমূল কংগ্রেস পেতে পারে রবীন্দ্রনাথ ভট্টাচার্য? না, এইটা তো বিধানসভার আসনের জন্য লড়াই। বিধানসভার নির্বাচনে দিলীপ ঘোষের কিন্তু অন্য একটা পরিচিতি আছে। মানে আমি বলবো উনি যে ক্ষোভটা প্রকাশ করেছেন সেটা সত্যি জেনুইন ক্ষোভ, যে উনাকে একটা জেতা সিট থেকে কেন যে অন্য জায়গায় হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবু তো অনেক প্রাজ্ঞ ব্যক্তি, তাকে মাথায় রাখতে হবে তিনি কিন্তু মানে গোটা বিজেপিকে বুথ ভিত্তিক, ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, সেটা উনি ভালো করে শক্ত করে স্তম্ভ তৈরি করে দিয়েছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই বিধানসভার আসন নিয়ে এই মুহূর্তে দর কষাকষি করবেন, এটা কিন্তু বিজেপির পক্ষেও অস্বস্তির কারণ। এটা মানে একজন প্রাজ্ঞ রাজনীতিককে এইরকমভাবে বলছেন, এটা কিন্তু আমাদের কাছেও ভালো লাগছে না। এটা উনি কেন বলবেন যে উনি কোথায় দাঁড়াবেন না দাঁড়াবেন? উনি এসছেন, ওনার কামব্যাক হয়েছে, উনি বিজেপিকে, উনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন দল ঠিক করবে, সবাই বলেছে দল ঠিক করবে। উনি বলেছেন পরিষ্কার করে যে আমাকে যদি দাঁড়াতে বলে আমি দাঁড়াবো, তার মানে আর কি বলে? এই মুহূর্তে তো বিধানসভা তার ইচ্ছার কথা বলে দিয়েছেন। তাহলে এত বড় অভিষেক ব্যানার্জি বলেছেন আমাকে যদি দল নন্দীগ্রাম থেকে দাঁড়াতে বলে আমি দাঁড়াবো, মমতা ব্যানার্জি বলছেন রাজস্বী গোটা বিষয়টাকে অত্যন্ত লঘু করার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে নন্দীগ্রাম থেকে বলে নন্দীগ্রাম থেকে দাঁড়াবো, দার্জিলিং থেকে বলে দার্জিলিং থেকে দাঁড়াবো। দিলীপ ঘোষ আমাদের প্রতিনিধি দীপক ঘোষকে যখন 1-to-1 মানে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে বলেছেন আমি তো খড়গপুরের সদরের দুবারের আমি এমএলএ, ফলে আমাকে জিজ্ঞাসা করলে আমার ইচ্ছের কথা খড়গপুর সদর থেকে দাঁড়ানো, কোনো রাগঢাক তিনি করেননি। হ্যাঁ, এইখানে আমি জাস্ট একটা কথা বলি, রাজস্বীদের বলবার জন্য বলবো, কিন্তু এখানে উনার মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি যিনি বিজেপিকে এতখানি দূরে নিয়ে আসলেন, এত 77টা সিটের জায়গায় নিয়ে এসেছিলেন, তিনি একটা আসনের জন্য তিনি আবার বলছেন, এটা খুব একটা ভালো ব্যাপার না। তিনি বলা মানেই তো হিরণের প্রতি ইনজাস্টিস হওয়া। তিনি বলে দেওয়া মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ তৈরি করা। হিরণের উপর চাপ তো নিশ্চিতভাবে হবে। একটা অল্প বয়সী কোথায় দিলীপ ঘোষ, তার মতো চাপের ব্যাপার নেই রবীন্দ্রনাথ বাবু, তার পার্টি এটা পরিষ্কার ইনজাস্টিসের প্রসঙ্গ উঠছে। মমতা অভিষেকের পার্টিতে এরকম বলে না, এটা মমতা অভিষেকের পার্টিতে মমতার বাইরে আর কিছু কেউ কিছু বলবে না, যে কারণে বৈশাখটা পর্যন্ত কান্নাকাটি আরম্ভ করে ইনজাস্টিসের প্রসঙ্গ উঠছে। সেই ইনজাস্টিসের কথা কিন্তু আরেকজনের গলাতেও শোনা গেল, একেবারে শিশির অধিকারী। তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন ভুল পথে চলে গিয়েছিলাম, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি। কি বলেছেন তিনি শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম, আজকে গলবস্ত্র হয়ে
একেবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না, আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেজখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।